ঠিক আছে। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের এই কৃষি শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট 1টি জমা দিয়েছো, সামনে আরেকটি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে এবং এই অ্যাসাইনমেন্ট দ্বিতীয় কাজটি তোমরা ইতিমধ্যে পেয়ে যাবে। আমি আলোচনা করছি। তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা যে দিয়েছে তোমার সরকার বা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, আমি উদ্দীপকটা প্রথমে তোমাদেরকে শোনাচ্ছি এবং এই অ্যাসাইনমেন্টটা তোমার প্রথম অধ্যায় থেকেই আসবে। যদিও আমাদের সিলেবাসে তোমার অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে আমাদের অধ্যায় আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়, কিন্তু যেহেতু তোমাদের এখন মূল কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করা, সেহেতু প্রথম অধ্যায় থেকেই তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে। প্রথম অধ্যায় থেকে তোমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, এখন আরেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা যে উদ্দীপক, সেই উদ্দীপকটা আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। কি দেখতে যান? কৃষি মেলা দেখতে যান। কোথায় অনুষ্ঠিত হয়? নিকলী উপজেলায়। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয় রিনা বেগম। মেলাতে যে মানে কৃষিকাজ করার জন্য আগ্রহ তৈরি হয়। আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবে তোমাদেরকে প্রশ্ন করছে। নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। এখন প্রশ্ন দিয়েছে প্রথমে উদ্দীপক দিয়েছে। উদ্দীপকের আলোকে 5টা প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলি দেখো। 1, রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? এই উত্তরগুলি তোমরা না তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে না, প্রথম অধ্যায়ের পার্ট 2, 3, 4, এই 3টা পার্ট প্রথমে মনোযোগ দিয়ে পড়বা। পড়লে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবা। যদিও আজকে আমি তোমাদেরকে ব্রিফিং দিব কিভাবে উত্তরটা লিখতে হবে, কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আর মনে রাখবে, অ্যাসাইনমেন্টটা অবশ্যই নিজের হাতের লেখা হতে হবে। অন্য কোনো শিক্ষকের, পিতামাতার, বড় ভাই বোনের সাহায্য নিলে হবে না। বুঝতে পেরেছ? তোমরা নিজেরাই পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই 3টা পার্ট যদি মনোযোগ দিয়ে পড়ো, অ্যাসাইনমেন্টের বিষয়ের উত্তরগুলি পেয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমি আবার বলছি, রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? 2, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে, মানে কাদের কাছ থেকে রিনা বেগম প্রয়োজনীয় তথ্য পাবে, সেবা পাবে, সেই উত্তরগুলি দিবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষি বিষয়ের শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? আমরা জানি বাংলাদেশে কৃষি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য অনেক প্রতিষ্ঠান আছে। কৃষি বিষয়ে, কৃষি কাজে ভূমিকা রাখার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে, সেগুলি উল্লেখ করবা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে?
তোমরা নিশ্চয়ই জানো একজন কৃষক আর একজন কৃষি বিজ্ঞানী এক নয়। এখন এক নয়, এটা কেন এক নয়, পার্থক্যটা কি সেটা তুলে ধরবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? এই যে এই প্রশ্নের উত্তরটা তোমরা না মেইন বইয়ে পার্ট 3-এর 5 পৃষ্ঠায় পাবা। বইটা খোলো, 5 পৃষ্ঠায় দেখো একটা পয়েন্ট আছে ঘ, কৃষি মেলা। এই কৃষি মেলা এই পয়েন্টটা যদি পড়ো তাহলে রিনা বেগমের এই যে রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন সেটার উত্তর পেয়ে যাবে। আমি একটু পড়ে শোনায় দিচ্ছি, দেখো। কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। যদি আমরা কৃষি মেলায় যাই সেখানে কৃষি প্রযুক্তি দেখব, কৃষি পণ্য দেখব, হ্যাঁ, বিভিন্ন ধরনের চারা গাছ দেখব, বীজ দেখব, হ্যাঁ, কৃষি উপকরণ দেখব, বিভিন্ন ধরনের সার, হ্যাঁ, কোন সার কখন প্রয়োগ করতে হয়, এগুলি সব এক জায়গায় আমরা কৃষি মেলায় গেলে দেখতে পাবো। তাহলে রিনা বেগমও দেখতে পেয়েছিল। গ্রামের মতো শহরেও এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। মেলাতে গেলে একই সাথে বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ধরনের চারা গাছ তোমরা দেখতে পাবে। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। এই প্যারাটা পড়বা ভালো মতো, দুইবার পড়ো মনোযোগ দিয়ে, তারপরে প্রশ্নটা সুন্দর করে সাজিয়ে লিখবা নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে। এই দেখো প্রশ্নটা দেখো, আমি আবার পড়ছি। রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? রিনা বেগম কৃষি মেলায় যে যে কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন তা নিম্নে আলোচনা করা হলো। কৃষি প্রযুক্তি দেখতে পেয়েছিলেন, কৃষি উপকরণ দেখতে পেয়েছিলেন, বিভিন্ন ধরনের কৃষি পণ্য যেমন বীজ, সার, না চারা গাছ, এগুলি দেখতে পেয়েছিলেন। এইভাবে উত্তরটা সুন্দর করে লিখবে। যে যত সুন্দর করে লিখতে পারবে সে তত বেশি ভালো মূল্যায়ন টিচারদের দ্বারা পাবে। সবচেয়ে উত্তম মূল্যায়ন কি? হ্যাঁ, অতি অতি উত্তম। আশা করি তোমরা অতি উত্তম যাতে হয় সেইভাবেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলি লিখবে। আসো 2 নম্বর প্রশ্ন কি? তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সেবা পেতে পারে? এর উত্তরটা তোমরা পাবে তোমাদের বইয়ের 4 পৃষ্ঠা খোলো, পার্ট 3-এর প্রথমেই দেখো, আমি পড়ছি। তথ্য পেতে পারে অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে। অভিজ্ঞ কৃষক, গ্রামে যারা অভিজ্ঞ কৃষক তাদের কাছ থেকে না ভালো তথ্য পাওয়া যায়। কোন ফসল কিভাবে উৎপাদন করতে হবে, কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কীটনাশক কি পরিমাণ ব্যবহার করতে হবে, এগুলি কাদের কাছ থেকে তথ্যগুলি পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থীরা, অভিজ্ঞ কৃষক। তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাবে। প্রত্যেক উপজেলায় তোমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে প্রিয় শিক্ষার্থী। তারপরে তথ্য পাওয়া যেতে পারে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। বিভিন্ন গরু, ছাগল, হ্যাঁ, হাঁস, মুরগি এগুলি কিভাবে পালতে হবে, কিভাবে চিকিৎসা দিতে হবে রোগ বালাই হলে, সেই তথ্যগুলি পাবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। প্রিয় শিক্ষার্থী, আরো তথ্য পেতে পারে রিনা বেগম মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা কাছ থেকে, এবং কর্মকর্তা ও কর্মচারীরা এই ধরনের তথ্য এবং সেবা দিয়ে থাকে। তাহলে আমি আবারও বলছি, 2 নম্বর প্রশ্নের উত্তর দেখো। তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সেবা পেতে পারে? তাহলে কাদের নিকট থেকে পেতে পারে? 1, অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে। 2, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে। 3, প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে পেতে পারে। 4, মৎস্য অধিদপ্তরের কাছে গেলে তথ্য বা সেবা পেতে পারে রিনা বেগম। এটা উল্লেখ করে দিবে, আশা করি পারবে। তারপরে আসো
3 নম্বর প্রশ্ন, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? এই প্রশ্নের উত্তরটা তোমার আইডিয়াটারই ধারণাটা পাবে তোমার পাঠ পৃষ্ঠা 6, বই খোলো পৃষ্ঠা 6, 6 পৃষ্ঠায় পাঠ 4-এ পাবে, পাঠ 4, 6 পৃষ্ঠা। আমি পড়ি, তোমরা দাগ দিতে পারো। আমি আবার প্রশ্নটা একবার বলছি, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে, মানে কোন কোন প্রতিষ্ঠান? আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে না 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। কয়টি? 16টি, আন্ডারলাইন করো। এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কারিগরি বোর্ডের একাডেমিক অধীনে থেকে ইনস্টিটিউটগুলো 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে। কয় বছর মেয়াদী? 4 বছর মেয়াদী কৃষির উপরে ডিপ্লোমা দেয়। উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। কয়টি? 5টি আমাদের বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কৃষি বিষয়ে সবচেয়ে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশে 5টি, কয়টি? 5টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে। তাছাড়া রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়েও কৃষি অনুষদ চালু আছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি অনুষদ হতে কৃষিতে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি তোমার দেওয়া হয়। ইচ্ছা করলে তোমরা যদি কৃষিবিদ হতে চাও, কৃষি বিজ্ঞানী হতে চাও, তাহলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে, এই সমস্ত ইনস্টিটিউটে তোমরা কৃষি ডিপ্লোমা নিতে পারো 4 বছর মেয়াদী, আর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোমরা স্নাতক এবং মাস্টার ডিগ্রি নিতে পারো। তাহলে এই প্রতিষ্ঠানগুলির নাম উল্লেখ করবা। আর কৃষি গবেষণা প্রতিষ্ঠানও বাংলাদেশে আমাদের আছে। কি কি আছে বলি? বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানেই নির্দিষ্ট ফসলের উপর গবেষণা করে। যেমন মনে করো, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট শুধু ধানের উপর গবেষণা করে। এই ধান গবেষণা ইনস্টিটিউটে যে সমস্ত কৃষি বিজ্ঞানীরা কর্মরত আছেন, ওনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে উন্নত জাতের ধান উদ্ভাবন করা। তারপরে আছে এই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পাটের উন্নয়নের জন্য। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, ইক্ষুর উন্নয়নের জন্য। তারপরে এছাড়া আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ফসল উন্নয়নের জন্য। পরমাণু গবেষণা ইনস্টিটিউট, এই গবেষণা ইনস্টিটিউটের কাজ হচ্ছে ফসলের উপর গবেষণা করা। তাহলে আমি কয়টা গবেষণা প্রতিষ্ঠানের নাম বলেছি? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, 2 বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, 3 বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, 4 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, 5 পরমাণু গবেষণা ইনস্টিটিউট। তাহলে আমাদের এখানে গবেষণা প্রতিষ্ঠানও 5টি আছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বললাম, গবেষণা প্রতিষ্ঠানের নাম বললাম, এগুলি হচ্ছে কি 3 নম্বর প্রশ্নের উত্তর। আমি 3 নম্বর প্রশ্নটা দেখো আবার পড়ছি। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? তাহলে শিক্ষা গ্রহণ করার জন্য ভূমিকা রাখতে পারে বাংলাদেশে 16টি ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট রয়েছে, তারা ভূমিকা রাখতে পারে। এছাড়া প্রাইভেট কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে, এবং এই ইনস্টিটিউট থেকে তোমরা বা রিনা বেগম 4 বছর মেয়াদী ডিপ্লোমা নিতে পারে কৃষির বিষয়ের উপর। আর উচ্চতর শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে 5টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। কয়টি? 5টি। তারপরে এছাড়া আমাদের বাংলাদেশে 2টি না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানেও আলাদা কৃষি অনুষদ চালু আছে। সেই কৃষি অনুষদ থেকে স্নাতক ডিগ্রি দেওয়া হয়, স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কৃষি বিষয়ে অবদান রাখার জন্য পড়ালেখা করতে হয়, ভালো জ্ঞান অর্জন করতে হয়। এই জ্ঞানটা তোমরা পাবে কোথায়? এই কৃষি শিক্ষা বইয়ে। এই বইটা অবশ্যই কি অবহেলা করবে না।
এখানে এই বইটা হচ্ছে ব্যবহারিক জ্ঞানের বই। আর আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি ভিত্তিক দেশ, হ্যাঁ কি বলো, এখনো আমাদের অর্থনীতির 70% উপরে কৃষি থেকেই আসে, প্রায় 70%। আর গবেষণা প্রতিষ্ঠান আমি ইতিমধ্যে বলেছি কয়টি, হ্যাঁ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরমাণু গবেষণা ইনস্টিটিউট। এখনো গবেষণা প্রতিষ্ঠান আছে কৃষি বিষয়ের উপর 5টি। এর ফলে আচ্ছা, কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত মেধাবী কৃষিবিদগণও গবেষণা প্রতিষ্ঠান সমূহে যোগদান করেন। তারা গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে নিজেকে নিয়োজিত রাখে। এর ফলে কৃষকেরা উন্নত মানের বীজ পায়। বুঝতে পেরেছ? এই যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা কৃষিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেয়, তারা এই সমস্ত প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসাবে যোগদান করে। তাদের নিরলস পরিশ্রম, সাধনা, গবেষণার ফলে আমরা কি পাই, আমাদের কৃষকরা কি পায় জানো? উন্নত মানের বীজ পায়, উন্নত মানের জাত, বিভিন্ন ধরনের ফসলের জাত আবিষ্কার করে। আর রোগ ও কীট পতঙ্গের প্রতিকারের জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিকারের উপায় কৃষকদেরকে নির্দেশনা দেয়। নানা প্রযুক্তি ব্যবহারের উপায় আমাদের বাংলাদেশের কৃষকদেরকে ওনারা বলে দেয়, সহায়তা করে। এর ফলে কি হয়, আমাদের বাংলাদেশের কৃষির উৎপাদন বেড়ে যাচ্ছে, কৃষির উৎপাদন বেড়ে যাবে, কৃষি ফলন বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে কি 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন আসো 4 নম্বর প্রশ্ন। একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? আমরা জানি সহায়তা পাওয়া যায় অভিজ্ঞ কৃষক থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, মৎস্য অধিদপ্তর থেকে, না প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। তাহলে এই অভিজ্ঞ কৃষক থেকেও কিন্তু গ্রাম অঞ্চলের অন্যান্য কৃষকরা যারা নতুন কৃষি কাজে জড়িত হবে বা যারা নবীন কৃষক, তারা কাদের কাছ থেকে সহায়তা পেতে পারে? তার মধ্যে একটি হচ্ছে অভিজ্ঞ কৃষক, প্রবীণ কৃষক। এখন এই প্রশ্নটা কি, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? এইটার উত্তর পাবে তোমরা তোমাদের বইয়ের 4 নম্বর পৃষ্ঠা খোলো। 4 নম্বর পৃষ্ঠার পার্ট 3 দেখো। পার্ট 3-এ অভিজ্ঞ কৃষক ক একটা পয়েন্ট আছে না, এই পয়েন্টটা পড়বা, পড়লে উত্তরের একটা সুন্দর ধারণা পেয়ে যাবা। আমি পয়েন্টটা আলোচনা করছি, শুনো। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। গণমাধ্যম মানে কি, এই যে টিভি, বিভিন্ন যে টিভির মিডিয়া আছে, সেখানে কি কৃষি বিষয়ে অনুষ্ঠানমালা প্রচার করে। ওই অভিজ্ঞ কৃষক ওই অনুষ্ঠানমালাগুলিও দেখে সেখান থেকে অনেক ধরনের কৃষি নতুন নতুন তথ্য উনি জ্ঞান অর্জন করে থাকে, তথ্য সম্পর্কে জেনে থাকে। ফলে তিনি স্থানীয় তথ্য ভান্ডার হিসাবে পরিচিতি লাভ করেন ওই গ্রামে, ওই এলাকায়। অভিজ্ঞ কৃষক। সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান, তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন। কে শরণাপন্ন হন? মানে সরকারি কৃষি সম্প্রসারণ অফিস থেকে যখন কর্মকর্তারা ওই গ্রামে যায়, ওই এলাকায় যায়, প্রথমে যোগাযোগ করে অভিজ্ঞ কৃষকের সাথে এবং তাদেরকে সঙ্গে নিয়ে, মানে অভিজ্ঞ কৃষকদেরকে কর্মকর্তারা, কৃষি কর্মকর্তারা সঙ্গে নিয়ে কি করেন,
কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করেন। অন্যান্য কৃষকদের গৃহ এবং খামার পরিদর্শনে যান এবং মাঝে মধ্যে কৃষক সভা ও উঠান বৈঠক করেন। উঠান বৈঠক মানে কি? মানে গ্রামের বাড়ির আঙ্গিনায় ওই গ্রামের সকল কৃষকদেরকে ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়, সবাই একত্র হয়। একত্র হলে সবাইকে নিয়ে বাড়ির উঠানের মধ্যে খোলা প্রান্তরে যে সভা করে, যে আলোচনা সভা করে, সেটাকে উঠান বৈঠক বলে। এই উঠান বৈঠক করেন। এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তাহলে প্রশ্নটা কি ছিল প্রিয় শিক্ষার্থীরা? একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? তোমরা উত্তরে বলবা একজন অভিজ্ঞ কৃষক যেভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। তারপরে এই প্যারা থেকে তথ্যগুলি সুন্দরভাবে লিখবে। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা ও একজন পরামর্শদাতা, এইভাবে শুরু করবে। তারপর আমি এরপরে পড়ি। অতঃপর তিনি নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন। অভিজ্ঞ কৃষক, কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভুগে থাকেন। প্রত্যেক গ্রামে কোনো ফসল হয়তো পোকামাকড় আক্রমণ করছে, কোন ওষুধ দিবে সে বুঝতে পারছে না। অভিজ্ঞ কৃষকের যদি শরণাপন্ন হয়, অভিজ্ঞ কৃষক সে সঠিক পরামর্শ দিয়ে দিতে পারবে। অতঃপর তিনি সমস্যায় ভোগেন, যেমন ফসলে বিভিন্ন রোগ হতে পারে, কীটপতঙ্গ আক্রমণ করতে পারে, হ্যাঁ, বন্যা ও খরা দেখা দিতে পারে ইত্যাদি। এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞ কৃষক নবীন কৃষকদেরকে সহায়তা করে থাকে। তাহলে রিনা বেগমও যেহেতু একজন নতুন কৃষক হওয়ার ইচ্ছা পোষণ করছে, তাহলে রিনা বেগমও এই অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে এইভাবেই সহায়তা নিতে পারে। এসব প্রতিকূল অবস্থার মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকের ধারস্থ হয়ে থাকে, আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সেই মোতাবেক কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ 4 নম্বর প্রশ্নের উত্তর। আসলে কি জানো, তোমাদের আমি আবারও বলছি, তোমাদের মেইন বইয়ের পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই 3টা পার্ট প্রথমে মনোযোগ দিয়ে 2 বার পড়বে। তারপরে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা পড়ো, তারপরে মনোযোগ দিয়ে 5টা প্রশ্ন পড়ো, তারপরে একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্টে উত্তরগুলি লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তাহলে অ্যাসাইনমেন্ট হবে অত্যন্ত সুন্দর, পরিপূর্ণ, অতি উত্তম পাবে। আমি মনে করি সব শিক্ষার্থী কিন্তু অতি উত্তম পেতে পারে। তোমাদের মনের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি রাখা ঠিক হবে না। শুধু এই আমি যা বলছি সেগুলি অনুসরণ করলেই তুমি সবাই অতি উত্তম মূল্যায়ন পেয়ে যাবে। তাহলে আমি আবারও বলছি, তোমাদের 3টা পার্ট থেকে আমি আরো সহজ করে দিচ্ছি। পার্ট 3, পার্ট 4, এই 2টা পার্ট বেশি বেশি পড়বা। আর কেন জানো, এই 5টা প্রশ্নের উত্তর পার্ট 3, পার্ট 4 এর মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, আর নিজে লিখবা, অ্যাসাইনমেন্ট অবশ্যই নিজে লিখবা। আর অ্যাসাইনমেন্টের যে প্রথম পৃষ্ঠায় সেখানে অবশ্যই সুন্দর করে তোমার নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, আবার সাথে সাথে না অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত উদ্দীপক সহ যে অ্যাসাইনমেন্ট, ওইটাও লিখবা। ওইটাও তুমি দ্বিতীয় পৃষ্ঠায় লেখো, মানে নির্ধারিত অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্টটা প্রশ্নটা উদ্দীপকটা লিখো। লেখার পরে এর পরের পৃষ্ঠা থেকে তোমার অ্যাসাইনমেন্টের সমাধান বা উত্তরটা তোমরা আলোচনা করো। আমি আবারও বলছি, অ্যাসাইনমেন্টটা না তোমরা লিখো না, অ্যাসাইনমেন্টও লিখবা। মানে অ্যাসাইনমেন্ট মানে প্রশ্নটারই উদ্দীপক সহ প্রশ্নগুলি লিখবা। লিখার পরে তারপরে অ্যাসাইনমেন্টের উত্তরগুলি তোমার আলোচনা করো একে একে। আর নিজের হাতের লেখা নিজেই লেখবা। আর এর আগে তুমি মেইন বই, আমি আবারও বলছি, পার্ট 3, পার্ট 4 পড়ে ফেলবা। পরে ওই পার্ট 3, পার্ট 4 এর আলোকেই পার্ট 2ও পড়তে বলছে, পার্ট 2ও দেখো। তবে 2 এর মধ্যে তেমন একটা উত্তরের এই পার্ট 3, পার্ট 4 পড়লেই হবে।
তবে 2ও পড়ো, যেহেতু সরকার বলেছে 2, 3, 4। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন আসো 5 নম্বর প্রশ্ন। একজন কৃষক, একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে? তো প্রিয় শিক্ষার্থী, আমরা তো জানি একজন কৃষক আর একজন কৃষি বিজ্ঞানী কি এক নয়। কিভাবে এক নয় সেটা ব্যাখ্যা দিব। এটার উত্তর তোমার পাবে, কৃষি বিজ্ঞানীর ধারণাটা পাবে পৃষ্ঠা 6-এ। পৃষ্ঠা 6 দেখো, গ কৃষি বিজ্ঞানী। আর কৃষকের ধারণাটা ডাইরেক্ট পাবে না, সেটা এই 3টা পাঠ করলে তুমি ইনডাইরেক্ট একটা সুন্দর তথ্য, তুমি জ্ঞান অর্জন করতে পারবে। সেটা আমি বলে দিচ্ছি। তুমি প্রথমে লিখবা, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানী এক নয়। কৃষক হচ্ছে যারা কৃষি কাজ করে, ফসল উৎপাদন করে। তারা কৃষির বিভিন্ন উপকরণ, বিভিন্ন সার, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অনেক কৃষকেরই থাকে না, এবং কৃষকেরা পর্যাপ্ত জ্ঞান, কৃষি বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হয় না। পক্ষান্তরে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করেন, নতুন নতুন জাত প্রযুক্তি আবিষ্কার করেন, তিনিই হচ্ছেন কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবন চক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, যেটা কৃষকেরা পারে না। এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য পুঞ্জীভূত থাকে। তারা নতুন ফসল ও প্রাণীর উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে, কিন্তু কৃষকেরা নতুন কোনো উন্নত জাত ফসল অনেক কৃষকেই উদ্ভাবন করতে সক্ষম হয় না। এবং উদ্ভাবন করে কৃষি বিজ্ঞানীরা দেশের কল্যাণ সাধন করে। তারপরে বলবা, পরিশেষে আমি বলতে পারি একজন কৃষক এবং একজন কৃষি বিজ্ঞানী এক নয়। কৃষকেরা সাধারণত কৃষি কাজ করেন, ফসল উৎপাদন করেন, কিন্তু বিভিন্ন ধরনের কৃষি পদ্ধতি, কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ, কোন উপকরণ কি পরিমাণ দিতে হবে, হ্যাঁ, কোন মাটিতে কোন ধরনের বীজ বপন করলে ফসল বেশি উৎপাদন হবে, এই সকল গবেষণাগুলি কৃষি বিজ্ঞানীরাই করে থাকে। কৃষকদের ধারণা এই সম্পর্কে কম থাকে। এইভাবে কৃষক এবং কৃষি বিজ্ঞানীর যে আলাদা, সেটা ফুটিয়ে তুললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ দ্বিতীয়, অর্থাৎ একটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ, আরেকটি অ্যাসাইনমেন্ট এই আজকে যেটা আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে আলোচনাকে অনুসরণ করে আর মেন বইয়ের পার্ট 2, 3, 4 পড়ে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আমি আবারও বলছি, অ্যাসাইনমেন্টটা প্রথমে না প্রশ্নটা লিখবে, উদ্দীপকটা লিখবে, প্রশ্নগুলি লিখবে, এর পরের পৃষ্ঠা থেকে উত্তরগুলি দিবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টটা সবাই তুলবে। তোমরা শুধু ওই যে প্রথম অধ্যায় লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করে হলো, এটা ঠিক না। অ্যাসাইনমেন্টের প্রশ্নও লিখবে, উদ্দীপকও লিখবে, তারপরে উত্তর দিবে। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রম আজকে এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ, এবং আশা করি প্রত্যেকেই এই কৃষি বিষয়ে তোমরা 6-এ উঠেছ, তোমরা যদি সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট একবার কিভাবে তৈরি করতে হয় সেটা যদি শিখে ফেলো, তাহলে ক্লাস 7-এ 8-এ অ্যাসাইনমেন্ট দিলে আর অসুবিধা হবে না। সহজে তোমরা উত্তম অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। ধন্যবাদ সবাইকে।